প্রতিটি মানুষ নির্বিঘ্নে বসবাস করবে এমন বাংলাদেশের প্রত্যাশা প্রধানমন্ত্রীর। নজরুল বর্ষ উদ্বোধন, মন্ত্রিসভায় ভিসা নীতির নতুন খসড়া উপস্থাপন। তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা দেবে চীন। সম্ভাব্যতা যাচাইয়ে শিগগিরই আসবে প্রতিনিধি দল, জানালেন রাষ্ট্রদূত। খসড়া আইনে জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা খর্বের শঙ্কা টিআইবির। বিধি প্রণয়ন, চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ। অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। প্রাথমিকে ৩৮,০০০-এর বেশি শিক্ষক নিয়োগ দেবে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে বসবাস করবে এমন দেশ প্রত্যাশা তার। বলেন, শুধু মানুষ নয়, কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয় তা নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাহীন ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব নতুন প্রজন্মের সামনে একদিকে জ্ঞানের দ্বার উন্মোচন করেছে, মূল্যবোধ হারিয়ে বিপথগামী হওয়ার পথও খুলেছে। এই জটিল বাস্তবতায় কবি কাজী নজরুল ইসলামের নৈতিক মূল্যবোধ সম্পন্ন সৃষ্টি উদীয়মান প্রজন্মের সামনে আলোকবর্তিকা হয়ে উঠতে পারে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্ত। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশে একযুগে নজরুল বর্ষ ২০২৬ ও ২৭ বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে নজরুল বর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশও তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি, বাংলাদেশের ঐতিহ্যের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় সাহিত্য সংস্কৃতির ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। পরাধীন, পর্যদুস্ত, পরাভূত জাতির ভাগ্যাকাশে তার আবির্ভাব ছিল আলোক বর্তিকার মতন। মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রেও তিনি আমাদের অন্যতম প্রধান দিশারি। আমাদের জীবন, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন সংগ্রাম, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তার রচনার মধ্যে মহিমায় সৌন্দর্য নিয়ে বক্সময় হয়ে রয়েছে। কবির সেই স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখার জন্য এরই ভিতরে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। প্রধানমন্ত্রী বলেন, পরাধীনতা, জুলুম, নির্যাতন, শোষণ, অসাম্য, বৈষম্য, কুসংস্কার তথা যা কিছু অন্যায়, অবিচার ও অসুন্দর, তার বিরুদ্ধে জাতীয় কবির কলম ছিল শানিত অস্ত্র। প্রতিটি ক্ষেত্রেই নজরুল শুদ্ধ প্রকাশ। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আমাদের অনুপ্রেরণা। তার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজন কখনোই ফুরোয় না। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলেন বাংলাদেশের মন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন বলেন, গাহি সাম্যের গান, সেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। সেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ, বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায় এবং আপনাদের সকলের সহযোগিতায় সরকারের পক্ষে সম্ভব সেটিকে নিশ্চিত করা। জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরও গভীর ও নিবিড় করার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাহীন ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব আমাদের নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে, অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়াও পথ উন্মুক্ত করেছে হয়তোবা। এমন একটি জটিল বাস্তবতায় কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি, এই ধরনের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের
প্রজন্মের সামনে আশার আলোক পত্রিকা নিয়ে হয়ে উঠতে পারে। কাজী নজরুল ইসলামের সাহিত্য কর্ম ও তার জীবনবোধ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি 2026-এর খসড়া পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। মন্ত্রিসভার একাদশ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ সুশৃঙ্খল করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। একই সাথে বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করার বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা, পারস্পরিক নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা করা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে 2006 সালে জারিকৃত ভিসা পলিসি বাস্তবায়নের সিদ্ধান্ত হয় বৈঠকে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে। শিগগিরই সম্ভাব্যতা যাচাই একটি টেকনিক্যাল প্রতিনিধি দল আসছে, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশ মিয়ানমার চীন করিডোরটি ইকোনমিক করিডোর, চাইলে অন্য দেশও তাতে যোগ দিতে পারবে বলেও রাষ্ট্রদূত জানান। ঢাকায় চীন দূতাবাসে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইয়াও ওয়েন। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে, পারস্পরিক সহযোগিতার ও বিশ্বাসের নতুন পথ তৈরি করেছে। সামনের দিনে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও সহযোগিতা আরও বাড়বে। প্রতিরক্ষা প্রযুক্তি সহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান চীনের রাষ্ট্রদূত। সফরে তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। চীন কিভাবে সাহায্য করতে পারে তা বলা হয়েছে। ফিজিবিলিটি স্টাডি করতে উচ্চ পর্যায়ের একটি টেকনিক্যাল দলও খুব শিগগিরই আসবে। তিস্তা বাংলাদেশের প্রকল্প, বাংলাদেশের ইচ্ছায় চীন এখানে কাজ করবে। জাতীয় মানবাধিকার কমিশনের খসড়া আইনে কমিশন স্বাধীন সংস্থা হিসেবে কাজ করার ক্ষমতা খর্ব হবে শঙ্কা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গুমের অভিযোগের তদন্তেও অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে থাকা কমিশনের ক্ষমতা খর্ব করা হয়েছে বলে মত তাদের। অভিযুক্ত ব্যক্তি সরকারি কর্মচারী বা শৃঙ্খলা বাহিনীর সদস্য হলে তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে নিয়োগকারী সংস্থার পূর্বানুমতির প্রয়োজন হবে কি না সেই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই। এছাড়া বিধি প্রণয়ন, বাজেট, চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে আইনটিতে স্বচ্ছতার অভাব রয়েছে উল্লেখ করে খসড়া পরিবর্তনে 19 দফা সুপারিশ তুলে ধরেছে টিআইবি। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে এক পরামর্শ সভায় এসব সুপারিশ তুলে ধরা হয়। তবে মানবাধিকারের বিষয়ে ব্যক্তিগতভাবে চরম নির্যাতনের অভিজ্ঞতা থাকা ব্যক্তিরা সংসদে থাকায় কমিশনের আইনের এমন দুর্বল দিকগুলো বিবেচনায় নেবেন বলে আশা টিআইবির। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয়েছে এই বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে পরীক্ষা চলে দুপুর 1টা পর্যন্ত। প্রথম দিনে দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হয়। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হলো এবারের এই পরীক্ষা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে 9,439টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট 12,70,583 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। মোট পরীক্ষার্থীর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে 10,69,714 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছে 92,905 জন, আর 1,07,964 জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছে। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট 2,697টি পরীক্ষা কেন্দ্রের সবগুলোকেই সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা 6,21,969 এবং ছাত্রী সংখ্যা 6,48,614। আদালতে নিয়োগ সংক্রান্ত মামলা নিষ্পত্তি হওয়ায় প্রাইমারিতে প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে বাধা নেই। ব্রিফিংয়ে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। শিগগিরই শূন্য পদে 36,000-এর বেশি প্রধান শিক্ষককে পদোন্নতি এবং 38,000-এর বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। আদালতে মামলা চলমান থাকায় দীর্ঘদিন ধরে শূন্য ছিল দেশের প্রায় 36,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ। তবে বৃহস্পতিবার শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। আইন অনুযায়ী যেটি করা হয়েছিল
সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থান থাকবে উপরে, আর অধিগ্রহণকৃত বেসরকারি স্কুল থেকে যারা এসেছেন তাদের স্থান থাকবে নিচে। এইটাই আজকে প্রতিষ্ঠিত হলো। এই আইনি জটিলতার কারণে সারা দেশে প্রায় 32,000 প্রাথমিক বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক ছিলেন না। অনেক ক্ষেত্রে স্থানীয় আয়োজনের মাধ্যমে হয়তো একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সরকারের যে বদলি মানে শিক্ষক নিয়োগ দেওয়া, প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপার, প্রধান শিক্ষক বদলি করার যে সরকারের যে ক্ষমতা আছে, এই মামলাটির কারণে সেটি এতদিন পর্যন্ত কার্যকর ছিল না। আজকের রায়ের পরে সে জটিলতা নিরসন হবে, সরকার প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবেন এবং একটা শৃঙ্খলা ফিরে আসবে। আপিল বিভাগের রায়ের পর এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, দ্রুততম সময়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে মন্ত্রণালয়কে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে আমাদের 32,000 শিক্ষক হেডমাস্টার প্রমোশনের জন্য আটকে আছে, তার সাথে ওদের 283 জন, সেটাও একই সাথে ছিল। এখন আজকে অ্যাজ অফ টুডে এসে আমাদের হেডমাস্টারের শূন্য পদ এসে দাঁড়িয়েছে 36,235টি আউট অফ আমাদের 65,500 স্কুলের মধ্যে। এর মধ্যেও আরও আমাদের পদ শূন্য হয়েছে। এই পদ শূন্য হলো সহকারী শিক্ষক, অর্থাৎ আমরা যদি 36,235 জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে 38,443 জন। আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি আমাদের শেডের সচিব এবং প্রাইমারি এডুকেশন সচিবকে ঘণ্টাখানেক আগে যে আপনি রিকোয়েজিশন তৈরি করে ফেলেন। আজকে বিকেলের ভিতরেই আমরা পিএসসিকে এই রিকোয়েজিশনগুলো পাঠাবো এবং তারা যেন স্পেশাল এই নিয়োগগুলো আমাদের দিতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক থেকে আনন্দময় এবং নৈতিক শিক্ষাকে সমন্বয় করে নতুন কারিকুলামের ব্যাপারে কাজ করছে সরকার। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আগামী শনিবার জুলাই জাতীয় সম্মেলন 2026কে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হয় এসএসএফ এর আয়োজনে অনুষ্ঠানের চূড়ান্ত মহড়া। এর সার্বিক সমন্বয় করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী শেখ হোসেন। আয়োজকদের বিভিন্ন দিক, অতিথি অভ্যর্থনা, মঞ্চ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। প্রায় 7 মাস বিরতির পরে হামলার বিস্ফোরণের শব্দ কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় শোনা যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, নাফ নদীর ওপারে 4টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। টেকনাফের জাদিমুরা থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত বিভিন্ন এলাকায় বাড়িঘর কেঁপে ওঠে। বিকট বিস্ফোরণের শব্দে শিশু ও বয়স্কদের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাখাইনের বুচিডং ও মংডু এলাকায় বিমান হামলা চালায় মিয়ানমার সেনাবাহিনী। আরাকান আর্মি নিয়ন্ত্রণে থাকা রাখাইনের বিভিন্ন এলাকায় গত কয়েক মাস ধরে মিয়ানমার সেনাবাহিনীর তৎপরতা তুলনামূলক কম ছিল। তবে বুচিডং এলাকায় নতুন করে বিমান হামলা চালানোর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তের উপরে। এ হামলার পর নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা তৈরি হয়েছে। সীমান্তে সতর্ক অবস্থা রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ঢাকা মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগে আধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর শেষে তিনি কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট ও স্যালাইনের মজুদ রয়েছে। গত 6 মাসে ডেঙ্গুতে মৃত্যু হার বেড়েছে। বিশেষ করে জুলাই আগস্টে সংক্রমণ বাড়তে পারে। এ কারণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মশার লার্ভা ধ্বংসে ডাবের খোসা, পুরনো টায়ার ও ছোট পাত্রে জমে থাকা পানিতে ব্যবহারের জন্য বিশেষ লার্ভা নাশক ট্যাবলেট আগামী 7 দিনের মধ্যে সরবরাহ করা হবে বলেও জানান তিনি। এছাড়া আগামী 6 মাসের মধ্যে সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্প পূর্ণাঙ্গভাবে চালুর আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি 10 জুলাই ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মেয়েদের আবাসন সহ কলেজটির সার্বিক উন্নয়নে বেশ কয়েকটি বড় প্রকল্পের ঘোষণা আসতে পারে বলেও জানান মন্ত্রী। এদিকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের সক্ষমতা জোরদারে 40,000-এর বেশি ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। দুপুরে রাজধানীর রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের সংস্থা চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালাম আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হালিমুর রশিদের কাছে এসব কিট হস্তান্তর করেন। হালিম রশিদ জানান, এই বছর ডেঙ্গু পরীক্ষার কিটের ঘাটতির আশঙ্কা ছিল।
অনুরোধের প্রেক্ষিতে খুব অল্প সময়ের মধ্যেই এই কিটগুলো সরবরাহ করেছে রেড ক্রিসেন্ট। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বলেন, সরকারের সহায়ক সংস্থা হিসেবে জনস্বাস্থ্য সহ বিভিন্ন মানবিক সংকটে সরকারকে সহযোগিতা করে আসছে সংস্থাটি। গত বছর 30,000 ডেঙ্গু পরীক্ষার কিট দেয়া হলেও এবছর তা বাড়িয়ে 44,000-এর বেশি কিট সরবরাহ করা হয়েছে। পাশাপাশি হাম সহ অন্যান্য জনস্বাস্থ্য সংকট মোকাবিলায়ও সংস্থাটি সহায়তা অব্যাহত রেখেছে। আমাদের যে রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটিটাকে আমরা আরও বেশি স্ট্রেনদেন করার জন্য আমরা সবসময় পলিসি আমরা আপডেট করে থাকি। আমাদের আগে যে পরিমাণে যে মেডিকেল ইকুইপমেন্ট এবং সাপ্লাই দেওয়া হয়েছিল তার চেয়ে বেশি আগের বছর আগে যখন দেওয়া হয়েছে 30,000, এইবার আরও 10,000 বাড়িয়ে আমরা 40,000-এ নিয়েছি। যে হেলথ অ্যাওয়ারনেস যদি আমরা আরও পলিসি নিতে পারি এবং এটাকে যদি আরও গতিশীল করি, তাহলে সেটা প্রিভেনশনটা একটি ইম্পর্ট্যান্ট ইস্যু, যেটি ডিজি সাহেব বলেছেন। এই বিষয়ে আমরা চিন্তা করছি আমাদের অর্গানাইজেশন থেকে। আমরা মোর ভলান্টিয়ার আমরা রিক্রুট করতে যাচ্ছি এবং তাদেরকে প্রপার ট্রেন করারও আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি, যাতে প্রিভেনশনটাকে আরও শক্তিশালী করা যায়। সশস্ত্র বাহিনীর অবসর ও অব্যাহতিপ্রাপ্ত এবং অপসারণ ও বরখাস্তকৃত 150 জন অফিসারকে ন্যায় বিচার প্রদান করে প্রজ্ঞাপন জারি করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগী সেনা কর্মকর্তারা। বৃহস্পতিবার নিজ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তারা। সশস্ত্র বাহিনীকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রেখে কাজ করার আহ্বান জানান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান। যেই সরকারি ক্ষমতায় আসুক, 3 বাহিনীকে পেশাদারিত্বের সাথে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল্লাহ হিল আমান আজমি। ওমর ফারুকের রিপোর্টে বিস্তারিত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সশস্ত্র বাহিনীর অবসর ও অব্যাহতিপ্রাপ্ত এবং বরখাস্ত অপসারণকৃত 150 জন অফিসারকে ন্যায় বিচার প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে সেনাবাহিনীর 115 জন, নৌবাহিনীর 21 জন এবং বিমান বাহিনীর 14 জনকে ভূতাপেক্ষ পদোন্নতি সহ আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে নতুন অবসরের তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট অফিসারগণ উচ্চ পদে বেতন ভাতা বকেয়া হিসেবে পাবেন। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নতুন প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল পদপ্রাপ্ত হাসিনুর রহমান। এ সময় সেনাবাহিনীকে দলীয় স্বার্থের বাইরে রেখে কাজ করার আহ্বান জানান তিনি। আমার বিশ্বাস সেনাবাহিনী রাইট ট্র্যাকে আছে। আপনারা দেখবেন 4টা খলিফার নামে 4টা ব্যাটালিয়নের কোম্পানির নাম করা হয়েছে। এটা বেশ গর্বের জায়গা। আমাদের বন্ডাসটা খুব ভালো ছিল, কিন্তু আমরা এই বন্ডাসটা কাজে লাগাতে পারিনি, ভেঙে দিয়েছে আওয়ামী লীগ। বিডিআর মেসাকার আমরা চেয়ে দেখছি আমার ভাইরা মারা যাচ্ছে, কিছু করি নেই। এই সেনাবাহিনী আমরা চাই না। আমরা সেনাবাহিনী চাই যে অপরাধ হয় দণ্ড হবে, বাট এটা যেন অন্যায়ভাবে হ্যান্ডেলিং না করা, যদিও হ্যান্ডেল না করা হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর সুনাম ফিরে এসেছে বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল পদপ্রাপ্ত আব্দুল্লাহ হিল আমান আজমি। এ সময় এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংবিধান পরিবর্তন ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী, 3 বাহিনী প্রধান এবং প্রধানমন্ত্রী যিনি সামরিক উপদেষ্টা আছে, সবাই এটার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি সবার কাছে, কারণ ওনাদের এই চেষ্টা না হলে এটা আরও হয়তো বিলম্ব হতো। এখানে পেশাদারিত্ব সবার উপরে প্রাধান্য পাওয়া উচিত। যোগ্যতা, দক্ষতা, পেশাদারিত্ব। এখানে যদি রাজনৈতিক বিবেচনা আসে, তাহলে দেখা যায় যে অনেক অযোগ্য অদক্ষ লোক শুধুমাত্র চাটুকারিতার মাধ্যমে তারা উপরে উঠে এবং তারা দেশের জন্য কল্যাণকর কিছু বয়ে আনে না। যারা পেশাগত যোগ্য, দক্ষ, তারাই দেশের জন্য কিছু কল্যাণকর করতে পারে। বিগত সরকার সেনাবাহিনীকে এমনভাবে ব্যবহার করেছে যে সেনাবাহিনী মানুষের কাছে ধিক্কারের পাত্র হয়ে গিয়েছিল। আমি মনে করি নির্বাচনের মাধ্যমে আবার সেনাবাহিনীর সেই হারানো গৌরব ফিরে এসছে। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC চেয়ারম্যান মাসুদ খান জানিয়েছেন, দ্রুত সময়ে শেয়ার বাজারে নতুন নতুন কোম্পানি আনতে চায় নিয়ন্ত্রক সংস্থাটি। এজন্য সহজ করা হবে তালিকাভুক্তির প্রক্রিয়া। রাজধানীতে ঢাকা স্টক এক্সচেঞ্জে DSE ব্রোকার্স অ্যাসোসিয়েশন DBA আয়োজিত অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। BSEC চেয়ারম্যান জানান, BSEC আর কেবলই বাজার তদারকি করতে চায় না, সকল প্রতিবন্ধকতা দূর করে প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে চায়। এ সময় DBA সভাপতি সাইফুল ইসলামও পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তির দাবি জানান। বলেন, শেয়ার বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যার যা কাজ সেটি দিতে হবে। মার্চেন্ট ব্যাংকগুলো নতুন নতুন কোম্পানি বাজারে আনতে না পারলে প্রয়োজনে লাইসেন্স বাতিলের কথা বলেন তিনি। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জ DSEর চেয়ারম্যান মমিনুল ইসলাম বিনিয়োগ বান্ধব নীতি সহায়তা চান BSECর কাছে।
অনুষ্ঠানে ডিএসসির সাবেক সভাপতি ও বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হক ছাড়াও শেয়ার বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এইগুলো যেগুলো আছে আমি নিজে পড়ে বলেছি এটা তো একটা আপনার ফ্রেন্ডলি আইপিও রুল হতে পারে না। এই রুলে আসলে তো কেউ আইপিও করতে পারবে না। আইপিও প্রসেসটাকে আমাকে অনেক সহজ করতে হবে এবং এটাই নেক্সট উইক আমি ডিসকাস করব যে সহজ করার উপায়টা কি। ইট শুড নট বি লাইক দিস দ্যাট একটা আপনার ইস্যু ম্যানেজার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পাঠালো, ওটাকে আমি রিঅডিট করলাম। ওয়াই? সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরো একবার জানি। প্রতিটি মানুষ নির্বিঘ্নে বসবাস করবে এমন বাংলাদেশের প্রত্যাশা প্রধানমন্ত্রীর। নজরুল বর্ষ উদ্বোধন, মন্ত্রিসভায় ভিসা নীতির নতুন খসড়া উপস্থাপন। তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা দেবে চীন। সম্ভাব্যতা যাচাইয়ে শিগগিরই আসবে প্রতিনিধি দল, জানালেন রাষ্ট্রদূত। খসড়া আইনে জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা খর্বের শঙ্কা টিআইবির। বিধি প্রণয়ন, চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ। অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। প্রাথমিকে ৩৮,০০০-এর বেশি শিক্ষক নিয়োগ দেবে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকা ধন্যবাদ সবাইকে।